ভাইয়া ভাইয়ারা আবারও তোমাদের সাথে দেখা হলো। কেমন আছো তোমরা? গতদিন আমরা গসাগু করেছি, এখন আমরা আলোচনা করবো লসাগু নিয়ে। আর লসাগু চ্যাপ্টারটা শেষ হলে আমাদের সংখ্যাপাতন বিভাজ্যতা চ্যাপ্টারটাও শেষ হয়ে যাবে, সংখ্যাপাতন বিভাজ্যতার টপিকটাও শেষ হয়ে যাবে। তো এখন চলো দেখা যাক লসাগু, তাই তো? তো সাগু এটা নিশ্চয়ই তোমরা এতক্ষণে বুঝে গিয়েছো। গসাগুতে ছিল ছিল সাধারণ, গু ছিল গুণনীয়ক। গসাগুতে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক ছিল, আর লসাগুতে সাটা ঠিকই আছে সাধারণ, বাট গুটা হয়ে গিয়েছে গুণিতক। গুটা কি হয়ে গেছে? গুণিতক। আর ওখানে গ ছিল, গ মানে ছিল গরিষ্ঠ, আর এখানে লতে হচ্ছে লঘিষ্ঠ। ঠিক আছে, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লসাগুতে কি হচ্ছে? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এখন আমি বুঝিয়ে বলি লঘিষ্ঠ সাধারণ গুণিতক বলতে তোমরা কি বুঝো। আগে তোমরা জানো গুণিতক কি জিনিস, সেটা তোমরা খুব ভালো করেই জানো। যেমন 3 আর 15, 3 5 এ 15, তাহলে আমরা কি বলবো? 15 হলো কি? 15 হলো 3 এর গুণিতক। 15 3 এর গুণিতক, তাই তো? আচ্ছা, এখন তোমাদেরকে যদি দুটো সংখ্যা দেওয়া হয়, ধরা যাক 2 আর 3 দেওয়া হলো, তাহলে দেখো 2 গুণন 1 2, 3 গুণন 1 3, 2 গুণন 2 4, 3 গুণন 2 6, 2 গুণন 3 6, 3 গুণন 3 9, 2 গুণন 4 8, 3 গুণন 4 12, 2 গুণন 5 10, 3 গুণন 5 15, 2 গুণন 6 12। আচ্ছা, এতটুকুই থাক। তো এখানে তোমরা দেখো 2 এর গুণিতক কে? 2 এর গুণিতক আমরা কাকে পাচ্ছি? 2 কে পাচ্ছি, 4 কে পাচ্ছি, 6 কে পাচ্ছি, 8 কে পাচ্ছি, 10 কে পাচ্ছি এবং 12 কে পাচ্ছি। আবার 3 এর গুণিতক কে পাচ্ছি? 3 এর গুণিতক হিসেবে আমরা পাচ্ছি 6 9 12 এবং 15 এবং আরো ইত্যাদি, আরো অসংখ্য রয়েছে। তাহলে 2 4 6 8 10 12 এগুলো হচ্ছে 2 এর গুণিতক, 6 9 12 15 এগুলো হচ্ছে 3 এর গুণিতক। সাধারণ গুণিতক এবার আসে, 2 এবং 3 এর মধ্যে কোন গুণিতকগুলো এখানে কমন রয়েছে? কোন গুণিতকগুলো কমন রয়েছে? যেমন আমরা দেখতে পাচ্ছি 6, এখানেও 6 রয়েছে, 6 এখানেও রয়েছে, 6 এখানেও রয়েছে। তাহলে 6 হচ্ছে একটি সাধারণ গুণিতক, 12 হচ্ছে একটি সাধারণ গুণিতক। এভাবে যদি আমরা আরো আগাতে থাকি, তাহলে আমরা আরো অনেক সাধারণ গুণিতক পাবো। এখন প্রশ্ন হচ্ছে লসাগুতে কি বলা হয়েছে? লঘিষ্ঠ সাধারণ গুণিতক নির্ণয় করতে হবে। তাহলে গুণিতকগুলো মধ্যে লঘিষ্ঠকে 6, তাহলে 2 ও 3 এর লসাগু কি হচ্ছে? 6 হচ্ছে। তো লসাগু সংক্রান্ত ধারণার বেসিক এতটুকু। তোমাদেরকে প্রথমে যে সংখ্যাগুলো দেয়া আছে সেগুলোর কি বের করতে হবে? গুণিতকগুলো বের করতে হবে। গুণিতকগুলো বের করার পর কি করতে হবে? গুণিতকগুলোর মধ্যে যেগুলো সাধারণ বা কমন সেগুলো তোমাদেরকে বের করতে হবে। সাধারণ গুণিতকগুলো বের করে সেগুলোর মধ্যে লঘিষ্ঠ মানে সবচেয়ে ছোট যেটা, সেটা বের করতে হবে। আর তাহলেই তোমরা কি করতে পারবে? যে সংখ্যাগুলো তোমাদের দেয়া আছে সেই সংখ্যাগুলোর লসাগু তোমরা নির্ণয় করতে পারবে। তোমাদের লসাগুর সংজ্ঞা থেকে আমি লসাগু বের করতে শেখালাম। এখন দেখো গসাগুতে যেমন মৌলিক উৎপাদকের মাধ্যমে গসাগু নির্ণয় করা যেত, লসাগুতেও তেমনি মৌলিক উৎপাদকের সাহায্যে আমি লসাগু নির্ণয় করতে পারব। যেমন ধরো 24 48 এবং 60, এই তিনটি সংখ্যার কি বের করতে বলেছে? লসাগু বের করতে বলেছে। আচ্ছা, লসাগু বের করতে গেলে গসাগুর মতো প্রথমে আমি কি করব? সংখ্যাগুলোকে তাদের মৌলিক উৎপাদকের গুণফল আকারে প্রকাশ করব। সেজন্য 2 12 দুগুণে 24, 6 দুগুণে 12, 3 দুগুণে 6, 2 গুণন 2 গুণন 2 গুণন 3।
48 এর ক্ষেত্রে কি হবে 2 24 দুগুণে 48 তারপরে দেখো এতটুকুই নিশ্চয়ই হবে তাহলে কি হবে এখানে একটা এক্সট্রা 2 চলে আসবে এই তো 60 এর ক্ষেত্রে কি হবে 30 দুগুণে 60 15 দুগুণে 30 3 5 এ 15 2 গুণন 2 গুণন 3 গুণন 5 তাহলে আমরা কি করলাম আমাদেরকে যে সংখ্যাগুলো দেয়া হয়েছে সেই সংখ্যাগুলোকে মৌলিক উৎপাদকের গুণফল আকারে প্রকাশ করলাম গসাগুতে আমরা কি করেছিলাম প্রত্যেকটা উৎপাদকের দিকে তাকিয়েছিলাম এবং সেগুলো কমন আছে কিনা সেগুলো আমরা লক্ষ্য করেছিলাম এবং যেগুলো আনকমন ছিল সেগুলোকে বাদ দিয়ে দিয়েছিলাম কিন্তু লসাগুতে আমরা কি করব কমন যেগুলো আছে সেগুলোকেও নিব আনকমন যেগুলো আছে সেগুলোকেও নিব এবং কমন যেগুলো আছে সেগুলো যত বেশিবার আছে তত বেশিবার নিতে হবে যেমন এখানে 2 কমন আছে 2 সবচেয়ে বেশি কতবার আছে এখানে 3 বার আছে এখানে কতবার আছে 4 বার আছে এখানে 2 বার আছে ওখানে কি করতে হতো 2 যেটা কমন আছে সেটা সবচেয়ে কম কতবার আছে সেটা নিতে হতো আর এখানে যেটি কমন আছে সেটি সবচেয়ে বেশিবার কত আছে ততবার নিতে হবে এখানে 2 আছে 4 বার তাহলে আমি 2 4 বার নিব 2 আমি 4 বার নিলাম তারপরে তাকাবো 3 এর দিকে 3 প্রত্যেক জায়গাতেই একবার করে আছে তাহলে আমি 3 একবারই নিব এবং 5 দেখো বাকি দুটোতে নেই গসাগু যদি নির্ণয় করতাম তাহলে 5 কে আমি বাদ দিয়ে দিতাম কিন্তু এখানে আমি কি করব 5 কেও নিয়ে নেব তাহলে কি হবে এর গুণফলটাই হবে আমার লসাগু 2 দুগুণে 4 দুগুণে 8 দুগুণে 16 3 16 48 গুণন 5 40 240 তাহলে 240 এ হচ্ছে 24 48 এবং 60 এর লসাগু তাহলে আমি লসাগু নির্ণয়ের জন্য মৌলিক উৎপাদকের সাহায্যে যে নিয়মটি রয়েছে সেটাতে আমি কি করলাম যে সংখ্যাগুলো আমার দেয়া রয়েছে সেই সংখ্যাগুলোকে প্রথমে মৌলিক উৎপাদকের গুণফল আকারে আমি প্রকাশ করলাম মৌলিক উৎপাদকের গুণফল আকারে প্রকাশ করার পর আমি কি করলাম যে উৎপাদকগুলো কমন রয়েছে সেই উৎপাদকগুলো কত বেশিবার রয়েছে ততবার আমি সেই উৎপাদকটাকে নিলাম যে উৎপাদক যেমন এখানে 2 এখানে সবচেয়ে বেশি 4 বার আছে যদি 5 বার থাকতো সবচেয়ে বেশি তাহলে 2 আমি 5 বার নিতাম গুণ আকারে এবং 3 দেখো এখানে আছে একবার করে এজন্য 3 আমি নিচ্ছি এবং কোনো একটাতেও যদি এখানে 3 2 বার থাকতো তাহলে আমি 3 2 বার নিতাম যদিও এটা এখানে হচ্ছে না এবং দেখো আরো একটা জিনিস যেটা আনকমন এটা সাধারণ নয় যেমন 5 সাধারণ ছিল না সেই 5 কেও আমি গুণ আকারে নিচ্ছি তাহলে কমন আনকমন এবং সবচেয়ে বেশিবার আমি নিচ্ছি তাই তো এবং তার ফলে সেই জিনিসগুলোকে সেই সংখ্যাগুলোকে আমি গুণ আকারে লিখেছি সেটাকে যদি আমি গুণ করে দিই তাহলে যে সংখ্যাটি আমি পাবো এক্ষেত্রে 240 সেটি হচ্ছে কি আমার লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু এখন লসাগু নির্ণয়ের আরেকটি পদ্ধতি আমরা দেখব গসাগু নির্ণয়ে যেমন ইউক্লিডের একটি পদ্ধতি ছিল লসাগু নির্ণয়েরও আরেকটি পদ্ধতি আছে সেই পদ্ধতিটি এখন আমরা শিখব সেই পদ্ধতিটি জন্য আমাদেরকে যা করতে হবে প্রথমে যে সংখ্যাগুলো আমাদেরকে দেয়া হবে সেই সংখ্যাগুলোকে কমা দিয়ে লিখতে হবে কমা দিয়ে লেখার পরে আগের মতো এরকম একটা সাইন দিতে হবে আচ্ছা এবার আমাদেরকে যেটা লক্ষ্য করতে হবে যে যতগুলো সংখ্যা আছে 4টা হোক বা 5টা হোক যতগুলো সংখ্যাই থাক অন্ততপক্ষে 2টা সংখ্যার কমপক্ষে 2টি সংখ্যার মৌলিক উৎপাদক সাধারণ মৌলিক উৎপাদক দিয়ে ভাগ দিতে হবে কি বললাম যেমন এখানে 3টি সংখ্যা আছে এখানে কি আছে 3টি সংখ্যা আছে যে কোনো দুইটা কমপক্ষে দুইটা তিনটার হলে সমস্যা নেই কমপক্ষে দুইটা যেমন ধরো 24 48 60 এই তিনটারই সাধারণ মৌলিক উৎপাদক হচ্ছে 2 মানে 2 দিয়ে 3টি নিঃশেষে বিভাজ্য যদি এরকম হতো যে এটা হতো 63 যদি হতো তাহলে আমার কোনো সমস্যা ছিল না কারণ
তখন আমি 2 কে ব্যবহার করতে পারতাম, কারণ আমি বলেছি কমপক্ষে দুটো। দুটোর বেশি হলে সমস্যা নেই, কিন্তু দুটোর কম হলে সমস্যা আছে। কমপক্ষে দুটো সংখ্যার মৌলিক উৎপাদকটা আমার প্রথমে নির্ণয় করতে হবে। এখানে 24 ও 48 এর মৌলিক উৎপাদক হচ্ছে 2। আমি আবার এখানে 60 লিখে দিই, এখানে আরো একটা দিয়ে দিই, 15 দিয়ে দিই। তাহলে কমপক্ষে দুটো, এক্ষেত্রে 3টার সাধারণ মৌলিক উৎপাদক হচ্ছে 2। তাহলে সেই সাধারণ মৌলিক উৎপাদকটা দিয়ে আমি ভাগ দেব। ভাগ দিয়ে 2 24, 12 দুগুণে 24 লিখব, মানে ভাগফলটা এখানে লিখব। 24 দুগুণে 48 ভাগফলটা এখানে লিখব। 30 দুগুণে 60 ভাগফলটা এখানে লিখব। এবং যেটি ভাগ যাচ্ছে না, 2 যার মৌলিক উৎপাদক নয়, সেই সংখ্যাটিকেই আমি আবার লিখব। যদি এখানে আমি 60 না দিয়ে 63 দিতাম, তাহলে কি হতো? 63রও মৌলিক উৎপাদক 2 নয়। তাহলে এখানে আমি কি লিখতাম? 63 লিখতাম। কিন্তু যদি এরকম হতো যে এখানে 49 থাকতো, তাহলে কি আমি 2 ব্যবহার করতে পারতাম? 2 আমি সেক্ষেত্রে ব্যবহার করতে পারতাম না। যদি এখানে 49 থাকতো, তাহলে আমি কি 2 কে মৌলিক উৎপাদক হিসেবে ব্যবহার করে এই কাজটা করতে পারতাম? পারতাম না, কারণ আমি বলেছি কমপক্ষে দুটো সংখ্যার মৌলিক উৎপাদক দিয়ে আমাকে ভাগ করতে হবে। এখানে দেখো 2 কিন্তু কমপক্ষে দুটোর মৌলিক উৎপাদক নয়, 2 শুধুমাত্র একটির মৌলিক উৎপাদক। 2 শুধুমাত্র একটির মৌলিক উৎপাদক। সুতরাং এই ক্ষেত্রে আমি 2 দিয়ে ভাগ করতে পারতাম না। এই ক্ষেত্রে কি দিয়ে ভাগ করতাম? যেমন দেখো 49 এবং 63, 49 এবং 63 এই দুটোর মৌলিক উৎপাদক দেখো 7। তাহলে আমি এটাকে তখন কি করতাম? 7 দিয়ে ভাগ করতাম। তাহলে 7 দিয়ে 24 কে ভাগ করা যাচ্ছে না, কিন্তু 24 কে আমি এখানে আবার রেখে দিব। 7 দিয়ে 49 কে ভাগ করা যাচ্ছে, 7 7 49। 7 দিয়ে 63 কে ভাগ করা যাচ্ছে, 7 9 63। 15 কে ভাগ করা যাচ্ছে না, 15 কে রেখে দিলাম। এখন আমি একই চিহ্ন দেব। এখন দেখব এখানে যে সংখ্যাগুলো আছে তাদের মধ্যে কমপক্ষে দুটোর মৌলিক উৎপাদক আমাকে নির্ণয় করতে হবে। যেমন আমি যদি 3 নেই, তাহলে 3 এর জন্য 9 পাচ্ছি, 15 পাচ্ছি। কমপক্ষে দুটো আমার শর্ত প্রযোজ্য, আমি তার মানে 3 ব্যবহার করতে পারবো। এখানে এক্সট্রা অতিরিক্ত সুবিধা হিসেবে আমি 24 এরও উৎপাদক 3 পাচ্ছি। এটা আমার জন্য অতিরিক্ত সুবিধা, কিন্তু এটা যদি না থাকতো তাহলে আমি 3 কে উৎপাদক হিসেবে ব্যবহার করতে পারতাম। কিন্তু যদি আমার শুধুমাত্র একটা থাকতো, যদি শুধু 9 থাকতো, তাহলে আমি 3 কে মৌলিক উৎপাদক হিসেবে এখানে বসাতে পারতাম না, ভাজক হিসেবে এখানে বসাতে পারতাম না। তাহলে আমি যদি এখানে 3 বসিয়ে দিই, 3 আসছে 24, 7, 3 3 কে 9, 3 5 15। এখন আমি এখানে তাকিয়ে দেখব যে এখানে কমপক্ষে দুটো মৌলিক উৎপাদক আমি খুঁজে পাচ্ছি না। কমপক্ষে দুটোর মৌলিক উৎপাদক আমি খুঁজে পাচ্ছি না। 2 যদি নেই, 2 শুধুমাত্র 8 এর উৎপাদক। 2 আর কোনো কিছুর উৎপাদক নয়, তাহলে 2 দিয়ে আমি কাজ করতে পারবো না। 3 এর ক্ষেত্রেও পারবো না, 5 এর ক্ষেত্রেও পারবো না, 6 এর ক্ষেত্রেও পারবো না, 7 এর ক্ষেত্রেও পারবো না, 9 এর ক্ষেত্রেও পারবো না, 8 এর ক্ষেত্রেও পারবো না। তাহলে আমার কাজ শেষ। তাহলে এই ভাজক, প্রথমের ভাজকগুলো এবং শেষের লাইনে যে সংখ্যাগুলো থাকবে, লসাগু হবে এই সবগুলোর গুণফল। লসাগু হবে 7 গুণন 3 গুণন 8 গুণন 7 গুণন 3 গুণন 5। সাজিয়ে লিখতে হতো 3 গুণন 3 গুণন 5 গুণন 7 গুণন 7 গুণন 8। এটাকে গুণ করলে যা আমি পাবো তাই হবে আমার লসাগু। নিশ্চয়ই তোমরা নিয়মটা বুঝতে পেরেছো। কি করতে হবে? সংখ্যাগুলোকে কমা কমা দিয়ে লিখতে হবে। কমপক্ষে দুটোর মৌলিক উৎপাদককে ভাজক হিসেবে ব্যবহার করতে হবে। এবং ভাজক হিসেবে যখন আমি ব্যবহার করব, যেগুলোকে ভাগ করা যাচ্ছে ভাগফলগুলোকে আমি নিচে নিচে লিখব, আর যেগুলোকে ভাগ করা যাচ্ছে না সেগুলোকে নিচে নিচে লিখব। সেগুলোকে আমি নিচে নিচে লিখে ফেলবো। এবং তারপরে লেখার পরে যে সংখ্যাগুলো সেখানে থাকবে সেই সংখ্যাগুলোর মধ্যে কমপক্ষে দুটোর মৌলিক উৎপাদককে আমি ভাজক হিসেবে ব্যবহার করব এবং ভাগ প্রক্রিয়ায় একই প্রক্রিয়ায় আমি এগোতে থাকবো। এবং কতক্ষণ পর্যন্ত এই কাজটা করব? যখন এসে আমি দেখব যে এখানে যেমন দেখো এই সবগুলোরই সাধারণ উৎপাদক, মৌলিক উৎপাদক বলাটা ঠিক হবে না, সাধারণ উৎপাদক বা সাধারণ গুণনীয়ক হিসেবে শুধুমাত্র একই আছে।
এক সাধারণ উৎপাদক হিসেবে এই চারটা সংখ্যার ক্ষেত্রে আছে, আর কোনো সংখ্যা দিয়ে আমি চারটাকে ভাগ করতে পারছি না, তখন আমার কাজ শেষ হয়ে যাবে। আগের ভাজকগুলো এবং পরে যে ভাগফলগুলো থাকবে, পরের শেষের লাইনে যে সংখ্যাগুলো থাকবে, এগুলো সবগুলোর গুণফলই হবে আমার নির্ণেয় লসাগু। কারণ লসাগু নির্ণয় সবগুলো পদ্ধতি তোমরা জেনে ফেললে। আচ্ছা, 24, 48 এবং 60 এর লসাগু আমরা নির্ণয় করেছিলাম 240। এই প্রক্রিয়ায় আমরা দেখি যে 240 আসে কিনা। 24, 48, 60। তাহলে কি নিব? আমি 2 নিব না, আমি ধরো আচ্ছা 2 না নিয়ে আমি 3 নিই। 3 এর ক্ষেত্রেও বেনিফিট পাচ্ছি, তিনটাই 3 দিয়ে বিভাজ্য। 3 আসছে 24, 3 16 48, 3 20 60। এখানে 2 নিই, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 10 দুগুণে 20। আবার 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 5 দুগুণে 10। আবার দেখো দুইটার উৎপাদক, মৌলিক উৎপাদক 2 এখানে বসাতে পারি আমি। কমপক্ষে দুটোর মৌলিক উৎপাদক 2 আমি পাচ্ছি। 2 একে 2, 2 দুগুণে 4 এবং 5। এবং এখন দেখো যে এগুলোর সাধারণ গুণনীয়ক হিসেবে 1 ছাড়া আর কিছুই নেই। তাহলে আমার কাজ শেষ। তাহলে লসাগু কি হবে? লসাগু হবে 3 সবগুলো ভাজক 3 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 5। 1 লেখার প্রয়োজন নেই। তাহলে গুণফল কি হবে? 3 দুগুণে 6, দুগুণে 12, দুগুণে 24, দুগুণে 48 গুণন 5। 5 আসছে 40 শূন্য, হাত থেকে 4, 4 5 20, 8 4 24, 240। তাহলে অবশ্যই এই নিয়মটা ঠিক আছে। তাহলে তোমরা লসাগু নির্ণয়ের সংজ্ঞাগত পদ্ধতি, মৌলিক উৎপাদকের মাধ্যমে লসাগু নির্ণয় এবং এই সংক্ষিপ্ত পদ্ধতিটা শিখে ফেললে। আমাদের বইয়ে 1.4 প্রশ্নমালা 1.4 এ 1 নম্বরে যে অঙ্কগুলো আছে, মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু নির্ণয়, এগুলোতে কি করতে হবে? সংখ্যাগুলোকে মৌলিক উৎপাদকের গুণফল আকারে প্রকাশ করতে হবে এবং তারপর কমন গুলো, আনকমন গুলো সবচেয়ে বেশিবার নিতে হবে এবং আনকমন গুলো নিতে হবে, এবং সেই সংখ্যাগুলোর গুণফলটাই হবে আমার নির্ণয় লসাগু, যেটা তোমাদেরকে আগেই বুঝিয়েছি। সংক্ষিপ্ত পদ্ধতিতে লসাগু বলতে বোঝাচ্ছি এই কমা কমা আকারে কমপক্ষে দুটোর মৌলিক উৎপাদক দিয়ে ভাগ করে যে প্রক্রিয়া আমি এতক্ষণ দেখালাম, সেই প্রক্রিয়াটাতেই তোমরা সব অঙ্কগুলো করতে পারবে 2 এর। এখন চলো লসাগুর কিছু প্রায়োগিক অঙ্ক দেখা যায়। যেমন এই অঙ্কটিতে বলেছে, 3 নম্বর অঙ্কটিতে বলেছে 8 12 18 24। 8 12 18 24 দ্বারা কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 5 থাকবে বলেছে। আচ্ছা, আমি আগে তোমাদের অঙ্কটা আরো সহজ করে দিই। আমি বলি যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 8 12 18 এবং 24 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 হবে, তার মানে নিঃশেষে বিভাজ্য হবে। আমি কি বললাম যে 8 12 18 এবং 24 দ্বারা যদি আমি কোনো একটা সংখ্যাকে ভাগ করি তাহলে কি হবে? ভাগশেষ 24 হবে। 8 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হবে। আমি আগে ভুল বলেছি, ভাগশেষ 24 না, ভাগশেষ 0 হবে। 8 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হবে, 12 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হবে, 18 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হবে, 24 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হবে। তার মানে আসলে কি 8ও হবে ওই সংখ্যাটির উৎপাদক, 12 হবে ওই সংখ্যাটির উৎপাদক, 18 হবে ওই সংখ্যাটির উৎপাদক, 24 হবে ওই সংখ্যাটির উৎপাদক। তার মানে ওই সংখ্যাটি হচ্ছে 8 12 18 এবং 24। এই চারটি সংখ্যাটি কি গুণিতক। যেহেতু বলেছে এরকম গুণিতক আমরা অসংখ্য পেতে পারি, সেই গুণিতকগুলোর মধ্যে যেটি সবচেয়ে ছোট লঘিষ্ঠ সেটাই আমাদেরকে বের করতে হবে, কারণ এখানে বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে আসলে আমাদের কি করতে হবে? 8 12 এবং 18 24 এর লসাগু নির্ণয় করে আমরা যে সংখ্যাটা পাবো, সেই সংখ্যাটি আসলে সেই ক্ষুদ্রতম সংখ্যাটি যাকে 8 12 18 24 প্রত্যেকটি দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হয়। তাহলে আমরা লসাগু করলে পাচ্ছি 8 12 18 24। 2 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 9 দুগুণে 18। কমপক্ষে দুটো মৌলিক উৎপাদক দিয়ে আমি
ভাগ করব। 12 দুগুণে 24, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 9 কে ভাগ যাচ্ছে না, 9 নিচেই থাকবে, 6 দুগুণে 12, আবার 3 নিব কারণ 3 9 এই দুটোরই মৌলিক উৎপাদক হচ্ছে 3, তাহলে এখানে 2 লিখব কারণ 2 ভাগ যাচ্ছে না, 3 একে 3, 3 3 9, 3 দুগুণে 6, আবার 2 2 দুটো পেয়ে গেছি, 2 একে 2, 1 3, 2 একে 2। তাহলে লসাগু কি হচ্ছে? লসাগু হচ্ছে 2 গুণন 2 গুণন 3 গুণন 2 গুণন 3, 2 গুণন 2 গুণন 3 গুণন 2 গুণন 3, 2 দুগুণে 4, দুগুণে 8, 3 3 9, 8 9 72। তাহলে এই তিনটি সংখ্যার লসাগু হচ্ছে 72। তোমরা দেখতে পারো যে 72 144 কে যদি আমি এই তিনটি দিয়ে ভাগ দিই তাহলে তোমরা দেখবে যে ভাগশেষ শূন্য হচ্ছে। তেমনি 216 একটা সংখ্যা, সেই সংখ্যাটিকে যদি আমি 8 দিয়ে ভাগ দিই ভাগশেষ শূন্য হবে, 12 দিয়ে ভাগ দিলে শূন্য হবে, 18 24 দিয়ে ভাগ দিলেও শূন্য হবে। তার মানে 72 মানে 8 এর গুণিতক 72 144 216, 12 এর গুণিতক 72 144 216, 18 এর গুণিতক 72 144 216, 24 এর গুণিতক 72 144 216। তার মানে এখানে আমাদের যে গুণিতকগুলো আছে সেই গুণিতকগুলো এগুলো হচ্ছে সাধারণ গুণিতক। তাই সাধারণ গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোট গুণিতক আমরা 72 এই প্রক্রিয়ায় অর্থাৎ লসাগুর মাধ্যমে আমরা বের করে ফেলেছি। তাহলে এই 72ই হচ্ছে আমাদের সেই ক্ষুদ্রতম সংখ্যা যাকে 8 12 18 24 এই চারটি সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হয়। এটা কিন্তু আমার যে অঙ্কটা ছিল। এখন তোমাদের অঙ্কটাতে বলা হয়েছে যে 8 12 18 24 দিয়ে এমন কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ভাগ করলে ভাগশেষ প্রতি ক্ষেত্রে 5 থাকবে, ভাগশেষ প্রতি ক্ষেত্রে 5 থাকবে। তাহলে সেই নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হবে 72 যোগ 5। 72 এর সাথে আমি সেই ভাগশেষটা যোগ করে দিয়ে পাচ্ছি 77। কেন বলো তো? কারণ দেখো 77 মানে হচ্ছে আসলে 72 যোগ 5। যখন আমি 8 দিয়ে একে ভাগ করব এই অংশটুকু বিভাজ্য হয়ে যাবে, কিন্তু এই অংশটুকু থেকে যাবে। যে অংশটুকু থেকে যাবে সেই অংশটুকুই আসলে আমার ভাগশেষ। 8 দিয়ে ভাগ করলেও এই অংশটুকু বিভাজ্য হবে, এই অংশটুকু থেকে যাবে। 12 দিয়ে ভাগ করলে 72 বিভাজ্য হবে, 5 থেকে যাবে। 18 দিয়ে ভাগ করলে 72 বিভাজ্য হবে, 5 থেকে যাবে। 24 দিয়ে ভাগ করলে 72 বিভাজ্য হবে, 5 থেকে যাবে। মানে প্রত্যেক ক্ষেত্রে কি হচ্ছে 5 থেকে যাচ্ছে। আর এই থেকে যাওয়াটা মানে কি? থেকে যাওয়া মানে হচ্ছে অবশেষ হিসেবে রয়েছে। আমরা ভাগ করেও দেখতে পারো, শুধু একটা ভাগ করে আমি দেখাই। 18 দিয়ে যদি 77 কে ভাগ করি 4 18 72, অবশেষ থাকছে 5। তাহলে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটা আসলে আমাদের 77। তাহলে আমরা এখানে কি করলাম? আমাদের কোশ্চেনে কি দেয়া ছিল যে এমন একটি ক্ষুদ্রতম সংখ্যাটা বের করো যে সংখ্যাকে 8 12 24 8 12 18 এবং 24 দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে ভাগশেষ কি হবে? প্রত্যেক ক্ষেত্রে ভাগশেষ 5 অবশিষ্ট থাকবে, ভাগশেষ 5 থাকবে। সেই জন্য আমরা যা করলাম যে এই সংখ্যাগুলো লসাগুটা বের করে নিলাম। মানে লসাগু বলতে কি বোঝায়? সবচেয়ে ছোট এমন একটি সংখ্যা যা এই প্রত্যেকটা সংখ্যা দ্বারাই বিভাজ্য হবে। এখন বিভাজ্য তো হয়ে গেল, কত অবশিষ্ট থাকতে হবে? 5। তাহলে সেই লসাগুটা সেই সংখ্যাটার সাথে যদি আমরা 5 যোগ করে দিই তাহলে আমরা কি পাবো? আমাদের নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি পেয়ে যাব। এরকম আরো একটি অঙ্ক করি আমরা, তাহলে তোমাদের কনসেপ্ট আরো ক্লিয়ার হবে। একটু ভিন্ন ধাঁচের অঙ্ক। যেমন তোমাদের 4 নাম্বার অঙ্কটি বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে 5 যোগ করলে যোগফলটি 16 24 ও 32 দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে। আচ্ছা, 16 24 ও 32 দিয়ে নিঃশেষে বিভাজ্য সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যাটা আগে আমরা বের করে ফেলি। 16 24 এবং 32 এই তিনটি সংখ্যা দিয়ে বিভাজ্য সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যাটি আসলে 16 24 এবং 32 এর লসাগু। 16 24 এবং 32 এর লসাগু তাহলে কি?
2 8 দুগুণে 16 12 দুগুণে 24 16 দুগুণে 32 2 4 দুগুণে 8 6 দুগুণে 12 8 দুগুণে 16 2 2 দুগুণে 4 3 দুগুণে 6 4 দুগুণে 8 2 1 এ 2 3 2 দুগুণে 4 তাহলে সেই লসাগুটা সেই ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 3 গুণন 2 তাহলে 2 দুগুণে 4 দুগুণে 8 দুগুণে 16 3 ষোলো 48 দুগুণে 96 সেই সংখ্যাটি হচ্ছে আমাদের 96 এখন আমাদেরকে বলেছে সেই ক্ষুদ্রতম সংখ্যাটা বের করো সেই সংখ্যাটা বের করো যার সাথে 5 যদি যোগ করা হয় তাহলে যে সংখ্যাটি আসবে সেই সংখ্যাটি 16 24 এবং 32 উভয় দিয়েই নিঃশেষে বিভাজ্য 16 24 এবং 32 দিয়ে নিঃশেষে বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটা আমরা বের করে ফেলেছি 96 তাহলে সেই সংখ্যাটি আসলে কি হবে 96 বিয়োগ 5 তার মানে 91 তাহলে আমরা কি করে ফেলবো আমরা যা করব যে সংখ্যাগুলো আমাদের দেয়া আছে তার লসাগু নির্ণয় করব এবং লসাগু নির্ণয় করার পরে আমাদের যে শর্তটা দেয়া আছে এই ক্ষেত্রে যেমন সংখ্যাটির সাথে 5 যোগ করলে ওই সংখ্যাটি আমি পাবো যে সংখ্যাটি আমি নির্ণয় করেছি লসাগুর ফলে যে সংখ্যাটি আমি নির্ণয় করেছি লসাগুর মাধ্যমে সেই সংখ্যাটি আমি কিভাবে পাবো যে সংখ্যাটি আমাকে বের করতে হবে তার সাথে 5 যোগ করে কারণ বলেছে যোগফলটি হবে এদের দ্বারা নিঃশেষে বিভাজ্য তাহলে শুধুমাত্র এই 5টি যদি আমি বিয়োগ করে দিই তাহলে আমি কি পাবো ওই নির্ণয় সংখ্যাটি পাবো আর যদি এরকম বলতো যে কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 5 বিয়োগ করলে কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 5 বিয়োগ করলে বিয়োগফলটি হবে 16 24 ও 32 দ্বারা নিঃশেষে বিভাজ্য তো 16 24 ও 32 দ্বারা নিঃশেষে বিভাজ্য সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 96 96 সংখ্যাটি আমি কিভাবে পাবো বলা আছে সেই সংখ্যাটি যে সংখ্যাটি আমাকে বের করতে হবে তার থেকে 5 বিয়োগ দিয়ে তাহলে সেই ক্ষেত্রে 96 এর সাথে 5 যোগ হয়ে কি হয়ে যাবে 101 হয়ে যাবে কারণ 101 হচ্ছে আমার নির্ণয় সংখ্যা এই 101 থেকে যদি আমি 5 বিয়োগ দেই তাহলে আমি পাচ্ছি 96 সেই 96টা হচ্ছে আমার বিয়োগফল সেই বিয়োগফলটা হচ্ছে 16 24 এবং 32 দ্বারা নিঃশেষে বিভাজ্য তাহলে নিশ্চয়ই তোমরা আগের অঙ্কটি এবং এখন যে অঙ্কটি বুঝালাম দুটো অঙ্কই খুব ভালোভাবে বুঝতে পেরেছো এখন এই ধরনের আরো একটি কঠিন অঙ্ক করি যেমন 7 নাম্বার অঙ্কটি দেখো 7 নাম্বার অঙ্কে বলা হয়েছে 6 অঙ্ক থাকবে কিন্তু সংখ্যাটিতে 6 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 6 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 25 50 75 125 দিয়ে নিঃশেষে বিভাজ্য আগে আমাকে বলো 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কে 1 2 3 4 5 6 এটা 6 অঙ্কের সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা অবশ্যই না কারণ এটা আমি আগেই বলেছিলাম যে এর ভ্যালু আসলে যেটা লিখেছিলাম সেটা শুধু শূন্য সুতরাং 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1 এর পরে 5টা শূন্য 1 এর পরে 5টা শূন্য আচ্ছা বলেছে 6 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 25 50 75 125 দিয়ে নিঃশেষে বিভাজ্য 25 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার চিন্তাটা আপাতত বাদ থাক 25 50 75 ও 125 দিয়ে নিঃশেষে বিভাজ্য কথার অর্থ কি যে 25 50 75 125 এর সাধারণ গুণিতক এবং বলেছে ক্ষুদ্রতম সংখ্যা তাহলে 25 50 75 125 এর সাধারণ গুণিতক লঘিষ্ঠ সাধারণ গুণিতক তাহলে লঘিষ্ঠ সাধারণ গুণিতক কিভাবে বের করব এটা আমরা ইতিমধ্যেই শিখে ফেলেছি 5 5 এ 25 5 10 এ 50 5 15 75 5 25 এ 125 আবার 5 দিয়ে ভাগ করলে 5 1 এ 5 5 2 গুণে 10 3 5 এ 15 5 5 এ 25 তাহলে এদের লসাগু কত হচ্ছে 5 গুণন 5 গুণন 5 5 গুণন 5 গুণন 5 গুণন 2 গুণন 3 তাহলে কত হচ্ছে 5 5 এ 25 5 25 এ 125 গুণন 6 5 6 30 এ 0 হাত থেকে 3 6 2 গুণে 12 আর 3 15 5 হাত থেকে 1 6 কে 6 আর 1 7 5 6 30 এ 0 হাত থেকে 3 6 2 গুণে 12 আর 3 15 5 6 কে 6 আর 1 7 750 750 হচ্ছে সেই সংখ্যাটি যে সংখ্যাটি 25 50 75 এবং 125 দিয়ে নিঃশেষে বিভাজ্য
25, 50, 75 এবং 125 এর সাধারণ গুণিতকগুলোর মধ্যে লঘিষ্ঠ। যতগুলো সাধারণ গুণিতক এই চারটি সংখ্যার আছে তার মধ্যে সবচেয়ে ছোট। আচ্ছা, কিন্তু এটি কি আমার উত্তর? এটি কি 6 অঙ্ক বিশিষ্ট? আমাকে বলেছিল 6 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা, কিন্তু 750 3 অঙ্ক বিশিষ্ট। আমাকে 6 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যাটি বের করতে হবে। এজন্য আমি যা করব, 750 দিয়ে আমি 6 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1 লক্ষকে ভাগ করব। 750 একে 750, 0, 5 10 5, 8 10 2, এটা নামিয়ে আনবো। 3 7 3 0 0, 3 5 15 5, হাত থেকে 1, 3 7 21 আর 1 22, 5 10 5, 3 5 2, আবার একটি শূন্য নেমে আসবে, আবার 3 দিলে 1250, 0 5 10 5, 3 5 2। তাহলে দেখো, 750 ইন্টু 133, তার সাথে যদি আমি 250 যোগ করি তাহলে আমি 6 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যাটি পাচ্ছি। 6 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যাটি আমি পাচ্ছি। কিন্তু আমাকে 6 অঙ্ক বিশিষ্ট সেই সংখ্যাটি খুঁজতে হবে যেটি 25, 50, 75 এবং 125 দ্বারা নিঃশেষে বিভাজ্য। 25, 50, 75, 125 দ্বারা নিঃশেষে বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা 750। তাহলে 750 এর গুণিতক যেগুলো থাকবে, মানে 750 গুণন 1, 750 গুণন 2, 750 গুণন 3, এভাবে 750 এর যে গুণিতকগুলো থাকবে সেগুলো অবশ্যই কি হবে? 25, 50, 75, 125 এরও গুণিতক হবে। অর্থাৎ সেগুলো কি হবে? 25, 50, 75, 125 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। এভাবে 750 এর সাথে গুণ করে করে আমরা এমন একটা সংখ্যা বের করব যেটি 6 অঙ্ক বিশিষ্ট সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা, যেটি 25, 50, 75, 125 দ্বারা নিঃশেষে বিভাজ্য। সেই সংখ্যাটি হবে 750 ইনটু 133 যোগ 250। দেখো, এই অংশটি হচ্ছে 750 দ্বারা বিভাজ্য, তার মানে 25, 50, 75, 125 দ্বারা বিভাজ্য। কিন্তু এই অংশটি 750 দ্বারা বিভাজ্য নয়। যদি এই অংশটি 750 দ্বারা বিভাজ্য হতো তাহলে কি হতো? এই সংখ্যাটি পুরোটা 750 দ্বারা বিভাজ্য হতো। এই সংখ্যাটি পুরোটা 750 দ্বারা বিভাজ্য হওয়ার অর্থ হচ্ছে যে এই সংখ্যাটি 25, 50, 75, 125 দ্বারা আলাদা আলাদা ভাবে নিঃশেষে বিভাজ্য। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই অংশটুকু 750 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। তাহলে এই অংশটুকু তো 750 দ্বারা নিঃশেষে বিভাজ্য। এখানে এমন কিছু আমাদেরকে যোগ বা বিয়োগ করতে হবে যাতে করে এটি 750 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়। তাহলে 250 এর চেয়ে বড়, ঠিক একটু বড়, খুব কাছাকাছি এমন কোন সংখ্যা আছে যেটি 750 দ্বারা নিঃশেষে বিভাজ্য? 750ই 750 দ্বারা নিঃশেষে বিভাজ্য। আমরা যদি 250 এর সাথে 750 থেকে 250 বিয়োগ দিলে 0, 5 5 0, হাত থেকে 1 3 7 400, না 500, 500 কে যদি আমরা 250 এর সাথে এখানে যোগ করি তাহলে এই যোগফলটা হয়ে যায় আমাদের 750 ইনটু 133 যোগ 750। তাহলে এখানে যদি আমি 500 যোগ করি তাহলে যে সংখ্যাটা হয় 750, তাহলে এই অংশটুকু 750 750 দিয়ে বিভাজ্য, এই অংশটুকু তখন 750 দিয়ে বিভাজ্য। তাহলে এই দুটোর যোগফলে যে সংখ্যাটা হবে, এই দুটোর যোগফলে যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটা কি হবে? 750 দ্বারা বিভাজ্য হবে। এটা আমি গতদিনই বলেছিলাম যে কতগুলো সংখ্যার
কতগুলো সংখ্যা যদি আলাদা আলাদা ভাবে কোনো নির্দিষ্ট সংখ্যা দ্বারা বিভাজ্য হয় তাহলে তাদের যোগফলও হবে কি ওই নির্দিষ্ট সংখ্যা দ্বারা বিভাজ্য। তাহলে আমি আসলে এখানে উত্তরটা কত পাচ্ছি? 750 × 133 যোগ 250, এটা আমার কতটুকু ছিল? 1 লাখ। তার সাথে আমি যোগ করছি 500, তাহলে আমি কত পাচ্ছি? 1000500। তাহলে এটাই হচ্ছে আমার সেই সংখ্যা যেটি 750 দ্বারা নিঃশেষে বিভাজ্য। আর এই সংখ্যাটি 750 দ্বারা নিঃশেষে বিভাজ্য। এর অর্থ কি? 750 হচ্ছে 25 50 75 125 এর লসাগু। তাহলে 750 এর গুণিতক হচ্ছে 1000500, মানে 1,05,000। তাহলে এই সংখ্যাটি অবশ্যই 25 50 75 এবং 125 এরও গুণিতক হবে, মানে 25 50 75 এবং 125 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে এই প্রক্রিয়ায় আমরা কি করলাম? 6 অঙ্কের সেই ক্ষুদ্রতম সংখ্যাটা বের করলাম যে সংখ্যাটি 25 50 75 এবং 125 দ্বারা কি হবে? নিঃশেষে বিভাজ্য হবে। এবং কোন প্রসেসে আমরা এটা করলাম? আমরা প্রথমে যে সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে বলা রয়েছে সেগুলোর লসাগু বের করলাম। লসাগুটা অবশ্যই কি আমাদের 6 অঙ্কের চেয়ে অনেক ছোট, সেজন্য আমরা কি করলাম? লসাগুর গুণিতক বের করতে চেষ্টা করলাম। লসাগুর গুণিতক বের করার জন্য আমরা 750 দিয়ে 6 অঙ্কের সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা 1 লাখকে ভাগ করলাম। তাহলে আমাদের আসছে 750 × 133 যোগ 250, এটা হচ্ছে 1 লাখ। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই অংশটুকু যদিও 750 দ্বারা বিভাজ্য, কিন্তু এই অংশটুকু 750 দ্বারা বিভাজ্য না। যদি হতো তাহলে অবশ্যই 1 লাখই হতো সেই নির্ণেয় সংখ্যাটি, যাতে করে আমরা যে সংখ্যাটি খুঁজছি, যে সংখ্যাটি বের করতে চাচ্ছি সেই সংখ্যাটি পাই। এই জন্য এই অংশটুকুর সাথে এমন একটি অংশ যোগ করলাম যাতে করে এই সম্পূর্ণ অংশটুকু 750 দ্বারা বিভাজ্য হয়। সেই ক্ষেত্রে টোটাল যোগফলটা আমার 750 দ্বারা বিভাজ্য হবে এবং সেই যোগফল করলে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটাই হচ্ছে আমার নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা, 6 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে প্রসেসটা কি? 750 থেকে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে 750 দিয়ে আমি ভাগ করব। ভাগ করার পর অবশেষের সাথে আমি 750 থেকে ওই অবশেষটা বিয়োগ দিলে যে সংখ্যাটা পাচ্ছি সেই সংখ্যাটা যোগ দিব, এক্ষেত্রে 500। যেমন ধরো আরো একটি অঙ্ক যদি এরকম দিতাম, যেমন তোমাদের 6 নম্বর অঙ্কটা 16 24 30 36, 5 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা বের করতে বলেছে। 5 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা বের করতে বলেছে। বৃহত্তম সংখ্যা বের করতে বলেছে যাকে 16 24 30 এবং 36 দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 10 থাকে। আমরা আগে সেই সংখ্যাটি বের করি, 5 অঙ্ক বিশিষ্ট সেই বৃহত্তম সংখ্যাটি বের করি যাকে 16 24 30 ও 36 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। তাহলে প্রথমে আমরা কি করব? লসাগু বের করে নিব। 16 24 30 36, 2 8 দুগুণে 16 12 দুগুণে 24 15 দুগুণে 30 18 দুগুণে 36, 2 4 দুগুণে 8 6 দুগুণে 12 15 9 দুগুণে 18, 3 4 3 দুগুণে 6 3 5 15 3 3 9, 2 দুগুণে 4 2 1 2 5 3। তাহলে লসাগু কত হচ্ছে? 2 দুগুণে 4 3 4 12 দুগুণে 24 দুগুণে 48 গুণন 15, 48 15, 5 8 24 0 আর থেকে 4 4 5 20 আর 4 24, 48 একে 48 0 8 4 12 2 হাতে থাকে 1 5 2 7 720। তাহলে লসাগু হচ্ছে আমার 720। কিন্তু 720 কি 5 অঙ্ক বিশিষ্ট? আমাকে 5 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা বের করতে বলেছে। তাহলে 5 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা কে? আবারও লিখি 16 24 36 এবং 16 24 36
30 এবং 34। আচ্ছা, 5 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যাটি কি? 5টি নয়। 5 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যাটি হচ্ছে 5টি নয়। কিন্তু 5টি নয় যে সংখ্যাটি আছে এখানে, সেই সংখ্যাটি কি 720 দ্বারা বিভাজ্য? যদি 720 দ্বারা সেই সংখ্যাটি বিভাজ্য না হয়, তাহলে অবশ্যই 16, 24, 30 ও 36 দ্বারাও সেটি বিভাজ্য না। কারণ 720 দ্বারা বিভাজ্য যে কোনো সংখ্যাই, অর্থাৎ 720 এর গুণিতক যে কোনো সংখ্যাই 16, 24, 30 ও 36 এর গুণিতক, অর্থাৎ 16, 24, 30 ও 36 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। আচ্ছা, আমরা দেখি সেটা নিঃশেষে বিভাজ্য কিনা 720 দ্বারা। 720 একে 720, 9 2 9 7, 7 9 2, এই 9 নিচে চলে আসবে। 4 0 0, 4 দুগুণে 8, 4 সাথে 28 হচ্ছে না, 3 3 0 0, 3 দুগুণে 6, 3 সাথে 21, 9 6 9 3, 1 7 6, তারপর নেমে আসবে এই 9টি। তাহলে 8 8 শূন্যের 0, 8 দুগুণে 16, 6, হাত থাকে 1, 27 তে 56 আর 1 57, 9 6 9 3, 7 আছে 13, 6 639। তাহলে 720 দ্বারা ভাগ করলে 639 অবশেষ থাকছে। তাহলে আমি 720 ইনটু 138 প্লাস 639 লিখলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি পাচ্ছি, মানে 99,999 পাচ্ছি। তাহলে যদি 639 এর সাথে আমি 720 মাইনাস 639 করি, তাহলে এই সম্পূর্ণ অংশটির যোগফল কি হচ্ছে? 720 হচ্ছে। সেক্ষেত্রে এই অংশটুকু 720, এই অংশটুকু 720। তাহলে এই অংশটুকু 720 দ্বারা বিভাজ্য, এই অংশটুকু 720 দ্বারা বিভাজ্য। সেক্ষেত্রে যে সংখ্যাটা তৈরি হবে, সেই সংখ্যাটিও 720 দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা, দেখি কোন সংখ্যাটি তৈরি হয়। আচ্ছা, যে সংখ্যাটি তৈরি হবে সেটি হচ্ছে 720 মাইনাস 639 করলে কত হয়? 9 আছে 10, 1 4 আছে 12, 8 81, 9 আছে 10, 1 4 আছে 12, 8 81। তাহলে 99,999 এর সাথে যদি আমি 81 যোগ করি, তাহলে আবার কত আসছে? 9 একে 10 এর 0, হাতে থাকে 1, 9 9 18, 8 হাতে থাকে 1, 9 কে 10 এর 0, 9 কে 10 এর 0, 9 কে 10। তাহলে এই সংখ্যাটি হচ্ছে আমার সেই সংখ্যাটি যেটি 720 দ্বারা নিঃশেষে বিভাজ্য, তার মানে 16, 24, 30, 36 দ্বারাও নিঃশেষে বিভাজ্য। কিন্তু এটি কি 5 অঙ্ক বিশিষ্ট? 1 2 3 4 5 6, এটি 6 অঙ্ক বিশিষ্ট। কিন্তু আমাকে বলেছিল 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা বের করতে। তাহলে আগের অঙ্কে যেমন আমি ক্ষুদ্রতম সংখ্যা বের করছিলাম বলে কিন্তু ওইভাবে এগিয়েছিলাম, কিন্তু এই অঙ্কে আমি সেভাবে এগোতে পারবো না। কিন্তু আগের অঙ্কটি নিশ্চয়ই এখন তোমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। তাহলে এই অঙ্কের জন্য যখন বৃহত্তম সংখ্যার কথা বলেছে, তখন আমরা কি করব? তাহলে এই অংশটুকু তো অবশ্যই 720 দ্বারা বিভাজ্য, এই অংশটুকু অবশ্যই 720 দ্বারা বিভাজ্য, কিন্তু এই অংশটুকু 720 দ্বারা বিভাজ্য নয়। তাহলে এই অংশটুকুকে যদি আমরা সরিয়ে দেই, 639 থেকে 639 বিয়োগ দিয়ে দিলাম, মানে তাহলে কি হচ্ছে? এখানে হয়ে যাচ্ছে 0। শুধুমাত্র এই অংশটুকুই আমাদের থেকে যাচ্ছে। তো কত হচ্ছে? 720 বাই 138 কে গুণ করলে 8 0 0, 8 2 16, 6 27 56 কে 57, 3 0 0, 3 2 6, 3 7 21, 720 0 6 7 6 13 3, 3 1 4 5 4 9 আর 2 9, 99,360। এই সংখ্যাটি তখন কি হচ্ছে? 720 দ্বারা নিঃশেষে বিভাজ্য হচ্ছে, অর্থাৎ 16 24 30 ও 36 দ্বারা নিঃশেষে বিভাজ্য হচ্ছে। তাহলে এই সংখ্যাটি হচ্ছে আমাদের নির্ণেয় বৃহত্তম সংখ্যা। এবার নিশ্চয়ই তোমরা বুঝে গিয়েছো এবং এরকম সব অঙ্কই তোমরা নিঃসন্দেহে করতে পারবে।
তারপরে যেমন আছে 400 500 এর মধ্যবর্তী কোন সংখ্যাকে, আচ্ছা আগের অঙ্কটিতে দেখো 99,360 এসেছিল উত্তর, কিন্তু আগের অঙ্কটিতে কিন্তু বলেনি যে নিঃশেষে বিভাজ্য হবে। আগের অঙ্কটিতে বলেছিল 16 24 30 এবং 36 দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 10 থাকবে। তার জন্য কি করবে, শুধু এর সাথে 10 যোগ করে দিবে 99,370, কারণ এই অংশটুকু 720 দ্বারা বিভাজ্য, মানে 16 24 30 36 দ্বারা বিভাজ্য এবং এক্সট্রা 10 থাকছে। এখানে যদি ভাগ করি তাহলে ভাগশেষ হিসেবে আমি 10 পাবো, তাহলে সেই 10ই হচ্ছে ভাগশেষ হিসেবে 10 পাচ্ছি। তাহলে এই 99,370ই হচ্ছে এই অঙ্কের জন্য উত্তর। আর আমি যে অঙ্কটা দিয়েছিলাম যে নিঃশেষে বিভাজ্য হবে, সেক্ষেত্রে এটাই হচ্ছে উত্তর 99,360। আচ্ছা এরপর যে অঙ্কটির কথা বলছিলাম যে 400 500 এর মধ্যবর্তী 8 নাম্বার অঙ্কে 400 500 এর মধ্যবর্তী কোন কোন সংখ্যাকে 12 15 20 ও 60 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 10 থাকে। এটাও এই অঙ্কটির মতোই, প্রথমে লসাগু বের করতে হবে, তারপরে সেই লসাগুর গুণিতক আস্তে আস্তে বাড়াতে বাড়াতে 400 500 এর মধ্যবর্তী স্থানে নিয়ে যেতে হবে। দেখবে যে দুটো সংখ্যা তোমরা পেয়ে যাচ্ছ, তোমরা দুটো সংখ্যা পেয়ে যাবে, যেমন 480 পেয়ে যাবে এবং 400 এর পরে 480 পাবে এবং 400 500 এর মধ্যে আরো একটি সংখ্যা, যেমন 420 যদি হয় 12 3 12 36 6 5 12 60। হ্যাঁ তোমরা 420 এবং 480 এই দুটো সংখ্যা পাবে। প্রথমে লসাগু নির্ণয় করবে, যে লসাগু হবে সেই লসাগুটা হবে 60, লসাগুটা হবে 60, 12 15 20 ও 60 এর লসাগু 60 হবে এবং 60 কে তুমি 60 এর গুণিতক বাড়াতে বাড়াতে 1 2 3 4 করে করে 400 500 এর মধ্যে তুমি এই দুটো সংখ্যা হবে 420 এবং 480। এখন বলেছে যে 12 15 20 ও 60 দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে কি থাকবে, ভাগশেষ 10 থাকবে। তাহলে 420 এর সাথে যদি 10 যোগ করে দিই 430 এবং 480 এর সাথে 10 যোগ করে দিয়ে যদি 490 পাই, এই 430 এবং 490 সংখ্যাটিকে তোমরা দেখতে পারো যে 12 15 20 এবং 60 প্রত্যেকটি দিয়ে ভাগ করলেই ভাগশেষ 10 থাকবে। আর কিভাবে 420 480 পেলাম, এটা তো আগের অঙ্কে আমি দেখিয়ে দিয়েছি। এখন কিছু প্রায়োগিক অঙ্ক আছে, যেমন 5টি ঘন্টা প্রথমে একত্রে বেজে পরে যথাক্রমে 6 12 24 30 ও 40 সেকেন্ড অন্তর অন্তর বাজতে লাগলো, কতক্ষণ পরে ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজবে। এটার জন্য খুবই সহজ, 6 12 24 30 40 সেকেন্ড, এটা তুমি লসাগু বের করবে। 3 দুগুণে 6 3 4 12 3 8 24 3 10 30 40 থেকে যাবে, 2 দিয়ে ভাগ করলে 2 1 কে 2 2 দুগুণে 4 4 দুগুণে 8 5 দুগুণে 10 20 দুগুণে 40, আবার 2 দিয়ে ভাগ করলে 1 1 2 দুগুণে 4 5 10 দুগুণে 20, আবার 5 দিয়ে যদি ভাগ করি 1 1 2 5 1 এ 5 5 দুগুণে 10, আবার 2 দিয়ে ভাগ করলে 1 1 1 1 1, তাহলে হচ্ছে 5 দুগুণে 10 দুগুণে 20 দুগুণে 40 3 40 এ 120। অর্থাৎ 5টি ঘন্টা প্রথমে একত্রে বেজে 120 ঘন্টা পরে, প্রথমবার বাজার 120 ঘন্টা পরে ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজবে। তাহলে এর জন্য শুধু কি করলাম, লসাগু নির্ণয় করলাম। তারপরের অঙ্কটি দেখো যে 4 জন লোক সায়দাবাদ থেকে চক্রাকার রাস্তায় সকাল 6টায় একই দিকে যাত্রা শুরু করলো। 6 জন লোক এখানে ছিল, 1 2 3 4 5 6 জন লোক ছিল। এরা কি করলো, চক্রাকার রাস্তায় সকাল 6টায় একই দিকে যাত্রা শুরু করলো। সরি, এখানে 4 জন লোকের কথা বলা হয়েছে। সকাল 6টায় 4 জন লোক যাত্রা শুরু করলো, একই দিকে যাত্রা শুরু করলো। প্রথম লোক প্রতি ঘন্টায় 16 কিলোমিটার পথ অতিক্রম করতে পারে, দ্বিতীয় লোক প্রতি ঘন্টায় 20 কিলোমিটার পথ অতিক্রম করতে পারে, তারপরে 24 কিলোমিটার, তারপরে 32 কিলোমিটার। আমি প্রথমেই যা করব, এখানে প্রথমেই লসাগু বের করে ফেলবো। 8 দুগুণে 16 10 দুগুণে 20 12 দুগুণে 24 16 দুগুণে 32 4 দুগুণে 8 5 দুগুণে 10 6 দুগুণে 12 8 দুগুণে 16 2 দুগুণে 4 5 3 দুগুণে 6 4 দুগুণে 8 2 1 কে 2 5 3 2 দুগুণে 4
তাহলে হচ্ছে 3 দুগুণে 6, 5 6 30, দুগুণে 60, দুগুণে 120, দুগুণে 240 ইনটু 2 480। তাহলে এই 480 হচ্ছে আমার নির্ণেয় পথ। অর্থাৎ এই চারজন লোক 480 কিলোমিটার পথ অতিক্রম করার পরে আবার একত্রিত হবেন। এখন এটা আমি তোমাদের বুঝিয়ে বলতে পারি যে কিভাবে এটা সম্ভব। কি বললাম? 480 কিলোমিটার পথ অতিক্রম করবে। তাহলে প্রথম লোক প্রতি ঘন্টায় 16 কিলোমিটার, দ্বিতীয় লোক প্রতি ঘন্টায় 20 কিলোমিটার, তৃতীয় লোক প্রতি ঘন্টায় 24 কিলোমিটার, চতুর্থ লোক প্রতি ঘন্টায় 32 কিলোমিটার পথ অতিক্রম করে। তাহলে 32 দিয়ে 480 কে ভাগ করলে পাই 32 একে 32, 6 160, 5 দুগুণে 10, 3 5 15 আর একে 16। এই চতুর্থ লোক মনে করো 16 ঘন্টা পরে 480 কিলোমিটার পথ অতিক্রম করে এখানে আসলো। সে 480 কিলোমিটার পথ এভাবে অতিক্রম করেছে চতুর্থ লোক, এবং তাকে আমি স্টপ করে দিলাম, তাকে ওখানে দাঁড় করায় দিলাম। তারপরে 24 তৃতীয় লোক, যার 24 কিলোমিটার প্রতি ঘন্টায় সে 24 কিলোমিটার পথ অতিক্রম করে, সে কি করবে? 20। সে 20 ঘন্টা পরে এভাবে প্রতি ঘন্টায় 24 কিলোমিটার করে পথ অতিক্রম করতে করতে 20 ঘন্টা পরে এসে সে ঠিক এই জায়গাতেই আসবে, এবং তাকে আমি স্টপ করে দিলাম। তারপরে দ্বিতীয় লোক, যার প্রতি ঘন্টায় সে 20 কিলোমিটার পথ অতিক্রম করে, সে সে 24 ঘন্টা পরে প্রতি ঘন্টায় 20 কিলোমিটার করে পথ অতিক্রম করতে করতে ঠিক এই জায়গায় এসে পৌঁছবে। আবার প্রথম লোক যে 16 প্রতি ঘন্টায় 16 কিলোমিটার পথ অতিক্রম করে, সে 30 ঘন্টা পরে প্রতি ঘন্টায় 16 কিলোমিটার পথ অতিক্রম করতে করতে ঠিক এই জায়গায় এসে পৌঁছবে। এবং শুধুমাত্র 480 কিলোমিটার পথ অতিক্রম করার ক্ষেত্রে এটা সম্ভব, এবং প্রত্যেকেই কিন্তু 480 কিলোমিটার পথ অতিক্রম করলো। ঠিক আছে? আচ্ছা, এক্ষেত্রে শুধুমাত্র 480 কিলোমিটার পথ অতিক্রম করেই তারা প্রথমবারের মতো এক জায়গায় মিলিত হতে পারে। যদি 480 কিলোমিটার না হয় অন্য কোনো পথ অতিক্রম করার কথা হতো, যদি মনে করো 320 হতো, তাহলে দেখা যেত যে 320 কিলোমিটার পথ অতিক্রম করার পর প্রথম লোক এখানে গিয়েছে, তৃতীয় লোক এখানে পৌঁছেছে 320 কিলোমিটার পথ অতিক্রম করার পরে, তৃতীয় লোক এখানে, চতুর্থ লোক এখানে। এরকম অন্য যে কোনো পথের জন্যই তারা 480-র চেয়ে ছোট যে কোনো পথের জন্যই তারা কি করবে? একত্রে মিলিত হতে পারবে না, একই জায়গায় মিলিত হতে পারবে না। শুধুমাত্র 480 এবং 480-র যে গুণিতকগুলো আছে, 480 গুণন 2, 480 গুণন 3, এত পরিমাণ পথ অতিক্রম করেই তারা এক জায়গায় মিলিত হতে পারে, যত সময় লাগুক না কেন। ঠিক আছে? তাহলে নিশ্চয়ই বুঝতে পারলে যে এই অঙ্কটার ক্ষেত্রে কেন শুধুমাত্র লসাগু করেই আমরা উত্তরটা বের করে ফেলতে পারলাম। বেসিক্যালি আমরা সেই কনসেপ্টটাই কাজে লাগিয়েছি যে এমন একটা সংখ্যা আমাদেরকে বের করতে হবে যে সংখ্যাগুলো আমাদেরকে দেয়া আছে তার প্রত্যেকটা দিয়ে বিভাজ্য। এখানে 480 আসলে কি 16 20 24 32 এই চারটি পথের লসাগু, মানে এই চারটি সংখ্যার লসাগু। অর্থাৎ এই চারটি সংখ্যা দিয়ে বিভাজন করা যায়, ভাগ করা যায়, এবং সবচেয়ে প্রথমে ভাগ, এর চেয়ে ছোট আর কোনো সংখ্যাকে এই চারটি সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, এবং এটাই হচ্ছে সেই ন্যূনতম পথ যেটা আমাদেরকে বের করতে বলেছে। আচ্ছা, এখন আরেকটি ব্যাপার, খুব ইন্টারেস্টিং ব্যাপার, যে দুইটা সংখ্যা যদি তুমি গুণ করো, যেমন ধরো যে 18 এবং 30, তাহলে একে মৌলিক উৎপাদকের গুণফল আকারে যদি আমি লিখি 2 গুণ 3 গুণ 3, 2 গুণ 3 গুণ 5, 2 দুগুণে 4, 3 4 12, 3 5 15, দুগুণে 30, সরি 3 দুগুণে 6, 5 6 30, 2 গুণন 3 গুণ 3। আচ্ছা, এখন
18 30 এর লসাগু কি, গসাগু কি? 18 30 এর গসাগু কি? 2 গুণন 3। লসাগু কি? 2 গুণন 3, 3 বেশি, যত বেশি বার আছে 3 দুইবার আছে, দুইবারই নিব, এবং 5। আচ্ছা, এখন 18 30 এর গুণফল, 18 30 এর গুণফল আসলে কি? 2 গুণন 3 গুণন 3 গুণন 2 গুণন 3 গুণন 5। এটাকে আমরা লিখতে পারি 2 গুণন 3 ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করলাম, 2 গুণন 3 গুণন 3 গুণন 5। এটা হচ্ছে কি আসলে গসাগু, আর এটুকু হচ্ছে লসাগু। তাহলে দুইটি সংখ্যার গুণফল, দুইটি সংখ্যার গুণফল হচ্ছে সংখ্যাদ্বয়ের গসাগু এবং লসাগু এর গুণফল। এই সূত্রটা দিয়ে তাহলে কি হলো? দুইটি সংখ্যার গুণফল হচ্ছে সংখ্যাদ্বয়ের গসাগু এবং লসাগু এর গুণফল। এই সূত্রটা দিয়ে সহজেই আমি 11 12 13 নম্বর অঙ্ক করতে পারি। যেমন 11 নম্বর অঙ্কটাতে বলা আছে যে দুইটি সংখ্যার গসাগু হচ্ছে 14 এবং লসাগু হচ্ছে 168। সংখ্যা দুটির গুণফল কত? না, বলেছে সংখ্যা দুটোর গুণফল যদি বের করতে পারে তাহলে কি হবে? গুণফল ইকুয়ালস টু গসাগু গুণন লসাগু। তাহলে এই দুটো যদি গুণ করে ফেলি তাহলে কি হবে? আমি গুণফল পেয়ে যাব। কিন্তু এখানে অঙ্ক দিয়েছে যে একটি সংখ্যা 42 হলে অপরটি কত? সংখ্যা দুটোর গুণফল মানে কি? একটি সংখ্যা গুণন অপর সংখ্যা ইকুয়ালস টু কি হবে? গসাগু গুণন লসাগু। তাহলে একটি সংখ্যা যদি 42 হয়, 42 ইনটু অপর সংখ্যা ইকুয়ালস টু গসাগু হচ্ছে 14 ইনটু 168। তাহলে অপর সংখ্যা 14 ইনটু 168 কে যদি আমি 42 দিয়ে ভাগ করে ফেলি তাহলে আমি অপর সংখ্যাটি পেয়ে যাচ্ছি। এতটুকুই। এবং পরের অঙ্কটি দেখো, দুইটি সংখ্যার গুণফল 648, তাদের গসাগু দেয়া আছে 9, লসাগু বের করতে বলেছে। গুণফলের জায়গায় তুমি বসিয়ে দিবে 648, গসাগুর জায়গায় বসিয়ে দিবে 9, লসাগু বের করে ফেলতে পারবে গুণফলকে গসাগু দিয়ে ভাগ করে। তারপরে অঙ্কটি দেখো, দুইটি সংখ্যার গুণফল দেয়া আছে 4235 এবং লসাগু দেয়া আছে 385। গুণফলের জায়গায় 4235 টিকে লিখবে, লসাগুর জায়গায় লিখবে 385। তারপর 4235 কে 385 দিয়ে ভাগ করলে তুমি কি পাবে? গসাগু পেয়ে যাবে। তোমাদের লসাগুর চ্যাপ্টার এ পর্যন্তই। আর যেসব অঙ্ক রয়েছে সেগুলো আমি যেসব কনসেপ্ট তোমাদেরকে দিয়েছি ওগুলো ব্যবহার করে তুমি সহজেই করতে পারবে। এবং এর সাথে সাথেই সংখ্যাপতন ও বিভাজ্যতা চ্যাপ্টারটি, টপিকটি এবং টপিকের আন্ডারে যে 4টি চ্যাপ্টার আছে সেটাও আমি মোটামুটি তোমাদের বুঝিয়ে দিলাম। এবং আমি তো তোমাদের একেবারে অঙ্কে খুব বেশি পারদর্শী করে তুলতে পারবো না, তোমাদের নিজেদেরকে চেষ্টা করতে হবে এবং তোমরা বাসায় বসে বসে অনেক অনেক চেষ্টা করবে। আমি যেসব জিনিস বুঝিয়েছি, যেসব থিওরেম বলেছি, যেসব সূত্র বলেছি, সূত্রগুলো যেভাবে বুঝিয়েছি নিজেরাও বুঝতে চেষ্টা করবে, দেখবে যে অঙ্কগুলো তোমাদের কাছেও সহজ হয়ে গিয়েছে। তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে, বাই।